মার্কিন প্রেসিডেন্টের ফোন কল ধরেননি ভারতের প্রধানমন্ত্রী, শুল্ক আরোপের ক্ষোভ, বলছে গণমাধ্যম। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওপেন এআইয়ের প্রধান নির্বাহীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা। স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। 15 গুণ বড় দেশের সঙ্গে যুদ্ধ করে জয়ী হওয়া যায় না, রাশিয়া ইউক্রেন নিয়ে বিশ্বযুদ্ধ চান না মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। সন্তানকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের এক দম্পতি। ওই দম্পতির অভিযোগ, তাদের 16 বছর বয়সী ছেলে অ্যাডাম রেইনকে আত্মহত্যার পদ্ধতি জানাতে সাহায্য করেছিল চ্যাটজিপিটি। ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র কোর্টে মঙ্গলবার এই মামলা করা হয়। অভিযোগে বলা হয়েছে, অ্যাডাম মাত্র 6 মাস চ্যাটজিপিটি ব্যবহার করে। এ সময়ের মধ্যে এই বট নিজেকে তার ছেলের একমাত্র বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। মানুষের সঙ্গে অ্যাডামের সম্পর্কের জায়গাটি চ্যাটজিপিটি দখল করে নিয়েছিল। আগামী সেপ্টেম্বরের নতুন শিক্ষাবর্ষে আমেরিকান নিউ ইয়র্কের সব স্কুলে স্মার্টফোন, ইয়ারবাড ও স্মার্ট ওয়াচ ব্যবহার নিষিদ্ধ করেছেন প্রদেশের গভর্নর ক্যাথি হোকুল। শুক্রবার নিউ ইয়র্কের নায়াগ্রা ফলস হাই স্কুলে এক বৈঠকে তিনি এ সিদ্ধান্ত জানান। ক্যাথি হোকুলের মতে, স্কুলে স্মার্টফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের মধ্যে সাইবার বুলিং, সামাজিক চাপ এবং মানসিক অস্থিরতা বেড়েছে। মোবাইল ফোন আসক্তি বন্ধুদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে। এদিকে স্কুলে ক্লাস চলাকালীন মোবাইল ফোন এবং স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করে একটি বিল পাশ করেছে দক্ষিণ কোরিয়া। 2026 সালের মার্চ মাস থেকে এ আইন কার্যকর হবে। আজ থেকে ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের 50% শুল্ক কার্যকর হচ্ছে। রাশিয়ার তেল কেনা বন্ধ না করা এমন শুল্ক নির্ধারণ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারতের পোশাক, টেক্সটাইল, অলংকার, চিংড়ি, কার্পেট ও আসবাবপত্র বাণিজ্যে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, 2025-26 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানির পরিমাণ আগের বছরের চেয়ে 40 থেকে 45% কমবে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে, 2024-25 সালে যুক্তরাষ্ট্রে প্রায় $87 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে ভারত। এবছর রপ্তানি কমে $49.6 বিলিয়ন হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 4টি ফোন কল ধরেননি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালগেমেইন জেইতুং জানিয়েছে, শুল্ক নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে এটি মোদির ব্যাপক ক্ষোভ এবং কূটনৈতিক সতর্কতার বহিঃপ্রকাশ। জাপানি দৈনিক নিক্কেই এশিয়াও জানিয়েছে, মোদি ট্রাম্পের ফোন এড়িয়ে যাচ্ছেন। বুধবার এ তথ্য দিয়েছে ভারতীয় এনডিটিভি। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করেছেন। রাশিয়া থেকে তেল আমদানির কারণে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন তিনি। ভারত জানিয়েছে, তারা এই চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। গাজায় হত্যাযজ্ঞ থামিয়ে হামাসের কাছে জিম্মিদের মুক্তির দাবিতে রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে সড়ক অবরোধ করেছেন ইসরায়েলিরা। ব্যাঘাতের দিন নামে কর্মসূচি ঘোষণা করে তারা এ অবরোধ করেন। ইসরায়েলের সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, গাজায় যুদ্ধের নামে ধ্বংস ও প্রাণহানি হচ্ছে। বন্দীদের মুক্তির কোনো নিশ্চয়তা নেই। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান তারা। ধারণা করা হচ্ছে, 2 বছর ধরে গাজায় হামাসের কাছে 50 জন ইসরায়েলি নাগরিক জিম্মি আছেন। ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 64 জন মারা গেছেন। তাদের মধ্যে 13 জন মারা গেছেন মানবিক সহায়তা নিতে গিয়ে। এ সময় না খেয়ে ও অপুষ্টিতে মারা গেছেন 3 জন। বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজার সবচেয়ে বড় শহরে আরও ভেতরে ঢুকে পড়েছে। পুরো মহল্লা ধ্বংস করে দিচ্ছে। আশ্রয়হীন হয়ে পড়েছে ফিলিস্তিনি পরিবারগুলো। ইসরায়েলের অবরোধের কারণে দুর্ভিক্ষ ভয়াবহ হচ্ছে। প্রায় 10 লাখ মানুষকে জোর করে দক্ষিণের তথাকথিত কনসেন্ট্রেশন জোনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স এবং অ্যাসোসিয়েট প্রেসের 2 সাংবাদিক হামলার লক্ষ্যবস্তু ছিলেন না। মঙ্গলবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোশানি। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের নাসের হাসপাতালে সোমবারের ওই হামলায় ফিলিস্তিনি ক্যামেরাম্যান হুসাম আল মাসরি নিহত হন। তিনি রয়টার্সের জন্য কাজ করতেন। হামলায় আল জাজিরা এবং অন্যান্য সংবাদ মাধ্যমের সাংবাদিক সহ 20 জন নিহত হন। হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা।
ইউক্রেনের দনিপ্রোর অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপ অফ ট্রুপসের কর্মকর্তা ভিক্টর ত্রেহুভভ বিবিসিকে বলেছেন, রুশ সেনারা সীমান্ত অতিক্রম করেছে, তবে রুশদের থামিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের ডিপ স্টেট ম্যাপিং প্রজেক্ট মঙ্গলবার জানিয়েছে, রাশিয়ান সেনারা সীমান্ত ঘেঁষা 2টি গ্রাম দখল করেছে। তবে এ দাবি নাকচ করে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, সেখানে লড়াই চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ভেবেছিল তারা জিতবে, কিন্তু 15 গুণ বড় দেশের সঙ্গে যুদ্ধ করে জেতা যায় না। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠক শেষে ওয়াশিংটন ডিসিতে তিনি আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন চরম অযোগ্য। যুদ্ধ বন্ধে সম্প্রতি ট্রাম্প আলাস্কায় ভ্লাদিমির পুতিন এবং ওয়াশিংটনে ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, শান্তি স্থাপনে উচিত পুতিন জেলেনস্কির বৈঠক। পরে প্রয়োজনে ত্রিপাক্ষিক বৈঠকে তিনিও যোগ দেবেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি জানান। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে। ট্রাম্প আরও বলেন, এটি বিশ্বযুদ্ধ হবে না, তবে অর্থনৈতিক যুদ্ধ হবে। অর্থনৈতিক যুদ্ধ খারাপ, রাশিয়ার জন্যও খারাপ হবে, তবে তিনি এই যুদ্ধে জড়াতে চান না। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ট্রাম্প প্রশাসন এবছরের মধ্যে রাশিয়া, ইউক্রেন, ইরান ও ইসরায়েল হামাস সংকট মীমাংসা করতে চায়। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ক্যাবিনেট বৈঠকে তিনি বলেন, গাজার মানুষ তার সহায়তা উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তিনি আরও বলেন, নোবেল কমিটি বুঝুক যে ট্রাম্প এই পুরস্কারের সবচেয়ে যোগ্য প্রার্থী। এদিকে গাজায় মার্কিন সমর্থিত এ সহায়তা কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। অভিযোগ উঠেছে, খাদ্য সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে অনেক মানুষ আহত হয়েছেন। তেল আবিব স্বীকার করেছে, বেশ কিছু ক্ষেত্রে সতর্কতামূলক গুলি চালানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।